বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। মানবতাবিরোধী অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস দিল আপিল বিভাগ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছে আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ খান আকরামের আপিল মঞ্জুর করে তাকে খালাস দিয়েছে। সময় খান আকরামের দ্রুত মুক্তির আবেদন করা হলে আপিল বিভাগ বলেছে আগামী সপ্তাহের মধ্যে তারা সংক্ষিপ্ত রায়ে সই করে দেবেন। এর আগে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় খান আকরামকে যে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। এরপর জানাবো বাংলাদেশ ব্যাংকের ঘটনা, সরকার সমর্থিত মব কালচারের সূচনা, বললেন ডক্টর শফিকুর রহমান। গতকাল বাংলাদেশ ব্যাংকে যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল তা বর্তমান সরকার সমর্থিত মব কালচার এর আনুষ্ঠানিক সূচনা বলে মনে করা হচ্ছে, এমন কথাই জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, ভালো একজন গভর্নরকে সরিয়ে নতুন করে আবার ব্যবসায়ীকে গভর্নর হিসেবে বসিয়ে মানুষের টাকা পয়সা বিদেশে লুটপাট করার প্রথম কার্যক্রমই তারা শুরু করে দিয়েছে। এদিকে শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নে জোর দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর। শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সময় যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো মোকাবেলা শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা জানিয়েছেন। জানাবো রাজধানীর রায়ের বাজারে বাসার সামনে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা। রাজধানীর হাজারীবাগ রায়ের বাজার এলাকায় শাহরিয়ার শারমিন বিনতি ১৪ নামের এক স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ রাত ৯টার দিকে হাজারীবাগ রায়ের বাজার বাসার সামনে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করে। এবং সর্বশেষ জানাবো বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার। শ্রীলঙ্কায় ইস্টার সানডে ভয়াবহ সিরিজ বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে দেশটির সাবেক গোয়েন্দা প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুরেশ সাল্লেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দেশটির অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তাকে হেফাজতে নিয়েছে বলে দেশটির নিরাপত্তা সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে তিনি নতুন করে আবার দেশ জুড়ে নানাবিধ সমস্যা তৈরি করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। মানবতাবিরোধী অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস দিয়েছে আপিল বিভাগ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাট খান আকরামকে খালাস দিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার ২৬শে ফেব্রুয়ারি সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ খান আকরামের আপিল মঞ্জুর করে তাকে খালাস দিয়েছে। সময় খান আকরামের দ্রুত মুক্তির আবেদন করা হলে আপিল বিভাগ বলেছে আগামী সপ্তাহের মধ্যে তারা সংক্ষিপ্ত রায়ে সই দেবেন। এর আগে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় খান আকরামকে যে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে। এ মামলায় ট্রাইব্যুনালের ৭ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে। তারা হলেন খান আকরাম হোসেন ৬০, শেখ মোহাম্মদ উকিল উদ্দিন ৬২, মোহাম্মদ মকবুল মোল্লা ৭৯ কারাবন্দী। পলাতক রয়েছেন খান আশরাফ আলী ৬৫, রোস্তম মোল্লা ৭০, ইদ্রিস আলী ৬১, শেখ রফিকুল ইসলাম
বাবুল ৬৪ ২০২৩ সালে ৩০শে নভেম্বর তাদের সাজা দিয়েছিল ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে মোট ৬০টি অভিযোগ আনা হয়। ২০১৭ সালের ৩১শে মে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয়। পরে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। ১৯৭১ সালের ২৬শে মে ১৫ থেকে ২০ জন রাজাকার, ২৫ থেকে ৩০ জন পাকিস্তান দখলদার সেনাবাহিনীর সদস্য বাগেরহাটের মোড়লগঞ্জ থানার চাপড়ি ও তেলিগাতিতে নিরীহ নিরস্ত্র মুক্তিকামী মানুষকে হত্যার মানুষের উপর হামলা চালায় এবং ৪০ থেকে ৫০টি বাড়ির মালামাল লুটপাট করে নিয়ে যায়। বাড়িঘর অগ্নিসংযোগ করে ২ জন নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করা হয় এবং ১০ জন নিরীহ নিরস্ত্র স্বাধীনতার পক্ষের মানুষকে গুলি করে হত্যা করা হয়। বাংলাদেশ ব্যাংকের ঘটনা সরকার সমর্থিত মব কালচারের সূচনা, বললেন ডাক্তার শফিকুর রহমান। গতকাল বাংলাদেশ ব্যাংকের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা বর্তমান সরকার সমর্থিত মব কালচারের সৃষ্টি বলে জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের যে গভর্নর ছিলেন আহসান এইচ মনসুর, তিনি পরীক্ষিত এদেশের একটি দেশপ্রেমিক মানুষ এবং তিনি যেভাবে প্রতিষ্ঠান পরিচালনা করেছেন এতে করে প্রতিটি প্রতিষ্ঠান সবকিছু যার যার জায়গা থেকে ভালো অবস্থানে গিয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলোকে একরকম ভয়ঙ্করভাবে ষড়যন্ত্র করে তারপর প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে বিএনপি নতুন করে আরেকজন গভর্নরকে বসিয়েছে। এনসিপি নেতা নাহিদ ইসলাম জানিয়েছে, নতুন করে লুটপাট করার জন্য বাংলাদেশের গভর্নরকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই গভর্নর ছিলেন অত্যন্ত ভালো একজন মানুষ, তাকে সরিয়ে বিএনপি যাতে করে বিদেশে টাকা পাচার করতে পারে এমন বিষয়গুলো তারা সামনে আনার চেষ্টা করছেন। এই বিষয়গুলোকে আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পুরো বিষয়গুলো সবাইকে দেখভাল করতে হবে যাতে করে আবারও নতুন করে সব সমস্যার সৃষ্টি না হয়। বিএনপি মব কালচার করে তারা বাংলাদেশের মানুষকে আবারও জিম্মি করতে চায়, যেটি শেখ হাসিনা বিগত ১৭ বছর ধরে করেছিল, সেই বিষয়গুলোকেই তারা আবারও করতে চাচ্ছে এমন দাবি করেছেন। এসব দাবির পরিপ্রেক্ষিতে আবারও রাজপথে নেমে আসবে সাধারণ মানুষ। শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নে জোর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এবং শ্রমমন্ত্রীর। শ্রমিক ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সামনে যতগুলো চ্যালেঞ্জ রয়েছে এর মধ্যে কর্মসংস্থান নিয়ে অত্যন্ত বড় একটি চ্যালেঞ্জ দাঁড়িয়েছে। এই কর্মসংস্থানের বিষয়গুলোকে আমরা কিভাবে নিজেদের মতো করে আবার ডেভেলপমেন্ট করতে পারি সেসব বিষয়ের দিকে আমরা নজর দিতে চাই। এ সময় তিনি জানিয়েছেন যে দেশের মানুষ এই গুরুত্বপূর্ণ সময়ে এদেশটাকে কিভাবে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করে দেশটাকে গঠনমূলক একটি জায়গায় নিয়ে যেতে পারবে এমন প্রত্যাশার কথাই জানিয়েছে তারা আরও জানিয়েছে, দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, দেশের প্রতিটি সেক্টরকে আবার এগিয়ে নিয়ে যেতে হবে বলে এমনটাই জানানো হয়েছে সবাইকে। তাই এখন থেকে সব বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলে জানানো হয়েছে। পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে সুন্দরও একটি আগামীর আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে, এই প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে এবং সবাইকে এই সুন্দর করে সবকিছু প্রতিষ্ঠার মধ্য দিয়ে আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ এগিয়ে নিয়ে যেতে হবে এমনটাই জানানো হয়েছে এবং বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা এই মুহূর্তে আমাদের সময়ের দাবি বলে এমনটাই জানিয়েছেন তিনি। তাই সবাইকে নিয়ে সুন্দর ও সমৃদ্ধির আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চান। রাজধানীর রায়ের বাজারে বাসার সামনে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা। রাজধানীর হাজারীবাগ রায়ের বাজার এলাকায় শাহরিয়ার শারমিন বিনতি ১৪ নামের এক স্কুল ছাত্রী কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ ২৫শে ডিসেম্বর রাত ৯টার দিকে হাজারীবাগের রায়ের বাজার বাসার সামনে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেছে। হাসপাতালে নিহত বিনতির বাবা বেলাল হোসেন জানিয়েছেন, তাদের বাসা রায়ের বাজার
হায়দার হোটেলের গলিতে বিনতি রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। সেই সন্তানের মতো বিনতি ছিল বড়। তিনি আরও জানিয়েছেন, রাতে বিনতি তার ছোট ভাই নাবিলের সাথে বাইরে যায় এবং এর কিছুক্ষণ পর বাসার নিচে হইচই শোনা যায়। দেরি না করে আমার মেয়ে বিনতিকে কুপিয়ে ফেলে সেখান থেকে পালিয়ে গেছে। দ্রুত তাকে সেখান থেকে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে এলে মারা যায়। হাসপাতালে বিনতির মা নাদিয়া বেগম জানিয়েছেন, রাত ৮টার দিকে বিনতি আর তার ভাই নাবিলকে সঙ্গে নিয়ে নিচে নামে। কাঁচা তরকারি কিনে তার বোন বাসার নিচ দিয়ে মসজিদে চলে যায়। হইচই শুরু হলে নিচে গিয়ে দেখি আমার মেয়েকে ঘিরে অনেকেই দাঁড়িয়ে আছে। সেখানে স্থানীয় অনেকেই বলে বিনতি বলেছিল সিয়াম নামের এক যুবক তাকে কুপিয়েছে। সিয়াম নাকি একসঙ্গে তাদের স্কুলে পড়ে। দীর্ঘদিন ধরে তাকে প্রস্তাব দিয়ে আসছিল প্রেমের, কিন্তু তিনি রাজি না হতে তার উপর এই ধরনের হামলা চালিয়েছে সিয়াম নামের সেই যুবক। সিয়ামের কঠিনতম শাস্তি দাবি করেছে বিনতির পরিবার। এই ঘটনার পরও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকেই বলাবলি করছে যে সারা দেশ জুড়ে যে ধরনের নাশকতা রাহাজানি কর্মকাণ্ড শুরু হয়েছে, তাই সাধারণ জনগণ আসলে কি করবে এই বিষয়গুলো তারা করতে পারছে না। তারা একরকমের বন্দী হয়ে আছে। বিএনপির এই কর্মকাণ্ড থেকে সবাই মুক্তি পেতে চায়, কারণ সারা দেশে তাদের জন্যই মূলত এই ধরনের রাহাজানি সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে, যেটা বিএনপি জন্ম দিয়েছে। এই রাহাজানি সন্ত্রাসী কার্যক্রম, এটা থেকে বেরিয়ে আসতে না পারলে পুরো বাংলাদেশটাই ধ্বংস হয়ে যাবে।